রাজধানী জুড়ে আতঙ্কের নাম কিশোর গ্যাং, প্রশ্রয় দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীরা। মালয়েশিয়া ও চায়না সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, বিনিয়োগ ও বাণিজ্য সহায়তার প্রতিশ্রুতি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় আবাসিক ভবনে আগুন, দগ্ধ হয়ে 2 জনের মৃত্যু। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, বলছে ফায়ার সার্ভিস। ইটালির রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে একই পরিবারের 3 বাংলাদেশি নিহত। জানাজানি হামলার কারণ তদন্তে পুলিশ। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি তানজিনা অন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয় কিশোর গ্যাং কি অপ্রতিরোধ্য। রাজধানী জুড়ে এখন বড় আতঙ্কের নাম কিশোর গ্যাং। মূলত মাদক কেনাবেচা, এলাকায় আধিপত্য বিস্তার এবং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর দখলদারির কাজে মাঠ পর্যায়ের কাজ করে বিভিন্ন গ্রুপ। অভিযোগ আছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালী ব্যবসায়ীদের অনেকে নিজেদের সুবিধার জন্য কিশোর গ্যাং তৈরি করছে এবং তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। পুলিশের হিসাব বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং সক্রিয়। এর মধ্যে সবচেয়ে বেশি মোহাম্মদপুর ও মিরপুরে। বিশেষজ্ঞরা মনে করেন কঠোর ব্যবস্থা না নিলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামানো সম্ভব নয়। শৈশব পার হয়ে কৈশোরে পা রাখার যে সময়টায় পড়ালেখা আর মাঠে খেলাধুলোয় ব্যস্ত থাকার কথা, সেই সময় তারা ঢুকে পড়েছে অপরাধ জগতে। হাতে ধারালো অস্ত্র, সামুরাই, চাপাতি, রড, ছুরি, রান্দা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দেয় এই কিশোররা। পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে দেশের এই ভবিষ্যৎ কাণ্ডারীরা। বিশেষজ্ঞরা বলছেন জন্মের পর থেকেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এবং আমরা এরকমও দেখেছি যে কারাগারে থেকে বাইরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। তার মানে ক্ষমতার প্রশ্নে, অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়নের প্রশ্নে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো যখন কেউ হত্যা মামলার আসামি হয়, অসংখ্য মামলা থাকে, জেলে থাকে কিছুদিন, তাদের রেট কিন্তু অনেক বেশি থাকে। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। এর মধ্যে তাদের সবচেয়ে বেশি তৎপরতা মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়। পুলিশের দাবি তাদের একার পক্ষে এই গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায়, যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরো নষ্ট করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিশোর গ্যাং বেড়েছে না কমেছে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তারা বলছে এই বিষয়ে জরিপ চলছে। মেহেদি হাসান, ওয়ান নিউজ, ঢাকা। বিচিত্র সব নাম, অপরাধের বিভৎসতাও বুকে কাঁপন ধরানোর মতো। আর এসবই ওরা করে বড় ভাইয়ের দৃষ্টি কাটতে। গোয়েন্দা তথ্য বলছে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্মের পেছনে কলকাঠি নাড়েন কথিত কিছু বড় ভাই। তাতে বিস্তৃত হয় চাঁদাবাজি আর প্রভাব প্রতিপত্তি। বিনিময়ে কিশোর অপরাধীরাও পায় কিছু অর্থ আর মেটায় হিরোইজমের নেশা। পাহাড় ও সমুদ্রে ঘেরা অপরূপ শহর চট্টগ্রাম।
থরে থরে সাজানো কন্টেইনার ভর্তি বন্দর, নগর করা সারি সারি জাহাজ আর উত্তাল সাগরের গর্জনের সাথে প্রাণ জুড়ানো লোকগান। এটি হচ্ছে মুদ্রার এক পিঠ, অন্য পিঠ বেশ ভয়াবহ। ঘুণ পোকার মতো এই রূপালী শহরকে তিলে তিলে গিলে খাচ্ছে এক নীরব ঘাতক, নাম তার কিশোর গ্যাং। বিভিন্ন চমকপ্রদ নাম তারা দেয়, বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে। এরা তো কোনো কিছু করতে গেলে খুব বেশি চিন্তা ভাবনা করে না, এরা সামনে পিছনে ডানে বামে খুব বেশি দেখে না। কিশোর গ্যাং তো এটা কোনো মাটি ফুরে উঠে নাই, তাদের একটা কথিত বরবাই আছে, তাদের খুব নির্মমভাবে ব্যবহার করা হয়। শহরের আনাচে কানাচে আড্ডা কিংবা অহেতুক জটলায় হিরোইজমের ফাঁকে লুকিয়ে আছে সমাজের এই নতুন ব্যাধি। খুন, ছিনতাই কিংবা চাঁদাবাজি, মাদক, এই শহরের ভয়ঙ্কর সব অপরাধের পেছনে আছে কিশোর গ্যাং। কথিত বড় ভাইদের ছত্রছায়ায় হেন কোনো কাজ নেই যে তারা করতে পারে না। পরিবারের উপেক্ষা কিংবা হিরোইজমে পড়ে তাদের এখন একটাই পরিচয়, শুধুই অপরাধী। রক, বিগ বস, পাইথন, বিঙ্গো, পুলিশের খাতায় এরকম বিচিত্র সব নাম দেখা যায় কিশোর গ্যাংয়ের। কথিত বড় ভাইদের পৃষ্ঠপোষকতায় নগর জুড়ে প্রায় সব অপরাধেরই নেপথ্যে তারা। অন্ধকার জগতে নিজেদের কদর বাড়াতে সহিংসতা যত প্রকাশ্য ও ভয়াবহ হয়, ততই যেন দাম বাড়ে তাদের। সোশ্যাল মিডিয়ায়ও আছে তাদের সরব উপস্থিতি। যদিও নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, তীক্ষ্ণ নজরে আছে কিশোর অপরাধীরা, দৃষ্টি আছে তাদের কথিত বড় ভাইদের উপরও। বেশিরভাগ ক্ষেত্রে কিশোর গ্যাংয়ের অপরাধগুলো দেখা যায় এটা একটা ফ্যান্টাসির মতো। প্রয়োজন ছিল যে সামাজিকভাবে প্রতিরোধটা পরিবার থেকে আসাটা দরকার ছিল সবার আগে। কিশোর গ্যাংয়ের আড়ালে যদি কেউ থেকে থাকে, বড় ভাই বলেন, সেটিও কিন্তু আমরা মনিটর করছি এবং সেটা মানে এটার সাথে কেউ জড়িত থাকলে সে রেহাই পাবে না। শুধু কি শহর, কিশোর গ্যাংয়ের থাবা পড়েছে গ্রামেও। সম্প্রতি রাউজানে ভরদুপুরে আকস্মিক গাড়ি তল্লাশিতে ধরা পড়ে 5 কিশোর গ্যাং লিডার। তাদের কাছে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, কিরিচ আর ব্যবহৃত গুলি। পরে পুলিশের অনুসন্ধানে মেলে তাদের গ্যাংয়ের ফেসবুক তৎপরতা। মূলত ধ্বংস থেকে আমাদের শুরু, তাই নিজের রাগ ছাড়া কাউকেই ডরায় না, এরকম নানা স্ট্যাটাস দিয়ে ওরা নিজেদের হিরোগিরি ছড়ায় সামাজিক মাধ্যমে। পুলিশ বলছে, ইদানিং উত্তর চট্টগ্রামে দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ের। ভৌগোলিক সুবিধা আর কথিত বড় ভাইদের পৃষ্ঠপোষকতা উস্কে দিচ্ছে তাদের এই হিরোইজম। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ওই এলাকায় আমাদের এই যে কিশোর গ্যাং টাইপের যেটা, এটার ভালো দৌরাত্ম্য আছে। 5 জনকে ধরেছিলাম, বেশ কয়েকটি অস্ত্র সহ। এই গ্রুপের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু বয়সে ওই যে উঠতি বয়সের ছেলেপেলে বেশি অনেকগুলো এখানে, কিন্তু এরা আবার মানে সম্পৃক্ত কিন্তু আবার সিনিয়র লেভেলের সাথে। শীঘ্রই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। সেখানে বড় ভাইদের হাতিয়ার হয়ে কিশোর গ্যাং কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। এটা সরকারের পরিবর্তন হলো, মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কিন্তু কিশোর গ্যাং কালচার নির্মূল হয়নি এবং তাদের হাতে বা বিভিন্ন অপরাধীদের হাতে যে সমস্ত অস্ত্র রয়ে গেছে সেগুলো পরিকল্পিতভাবে উদ্ধার করা না হলে আগামী যে সমস্ত নির্বাচন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, সেখানে এটার যথেচ্ছ ব্যবহার হবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, কিশোর অপরাধের পেছনে রাষ্ট্রের দায়ও কম নয়। দল মত নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্র সঠিক বার্তা পৌঁছাতে পারলে অনেক অপরাধেরই লাগাম টানা সম্ভব। আপনি যে দলেরই হন না কেন, যে মতেরই হন না কেন, আপনি যদি অপরাধী হন তাহলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের আপনার মনোবাসনা যদি সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাই, তাহলে দেখা যাবে শুধু কিশোর অপরাধ নয়, কিশোর অপরাধের পাশাপাশি অন্যান্য যে সামাজিক অপরাধগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে আসবে বলে আমি মনে করি। সমাজ বিজ্ঞানীরা বলছেন, অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, কথিত বড় ভাইদের আইনের আওতায় আনা এবং সর্বোপরি পারিবারিক বন্ধন দৃঢ় করা না গেলে কিশোর গ্যাংয়ের মতো এই ভয়াবহ অসুখের হাত থেকে সমাজকে বাঁচানো যাবে না। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে আরো প্রতিবেদন থাকছে বুলেটিনের পরের অংশে। মালয়েশিয়া ও চায়না সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 8:45 তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রী, বিএনপির সিনিয়র নেতা ও সরকারি কর্মকর্তারা। চায়না সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। গত 21 জুন প্রথম রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর চায়না যান তারেক রহমান।
বিনিয়োগ ও বাণিজ্য সহায়তার প্রতিশ্রুতি নিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়না সফর। মালয়েশিয়ায় বাংলাদেশিদের শ্রমবাজার সংকটের সমাধান না হলেও এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। অন্যদিকে চায়নার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা এবং নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর এই সফর কূটনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। 24 জুলাই অভ্যুত্থানের পরে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। রাজনৈতিকভাবে নিরপেক্ষ মালয়েশিয়ার সঙ্গে একই সফরে প্রধানমন্ত্রীর গন্তব্য চায়না। এই অঞ্চলে ভারতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকার তো বটেই। কূটনীতির এসব সমীকরণে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের দিকে চোখ ছিল দেশি বিদেশি গণমাধ্যমের। 18 ঘণ্টার মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অগ্রাধিকার, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা সহ বেশ কয়েকটি আশ্বাস পেয়েছে বাংলাদেশ। সফরের দীর্ঘ সময় চায়নায় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ সহ দেশটির প্রধানমন্ত্রী এবং সবশেষ রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথেও বৈঠক করেছেন তারেক রহমান। বৈঠকে এক চায়না নীতি এবং জিনপিংয়ের 4 বৈশ্বিক উদ্যোগকে পূর্ণ সমর্থন সহ দেশটির সাথে সমন্বয় ও সহযোগিতা জোরদারে আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে চায়নার পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। প্রধানমন্ত্রীর এই সফরকে দেশের চলমান অর্থনৈতিক অবস্থান থেকে বেরিয়ে আসার সহায়ক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এই সফর ভূ রাজনীতিতে এগিয়ে রাখবে বাংলাদেশকে। তারা যেভাবে বরণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং দুই দেশের মধ্যে যেরকম সম্পর্ক আগে থেকে বিদ্যমান, অতএব আমি মনে করি এটা আরও উচ্চ পর্যায়ে চলে যাবে অচিরেই, বিশেষ করে এই সফরের পরে, জনাব তারেক রহমান সাহেবের সফরের পরে এটা আরও ভালো হবে আর কি। তো অতএব খুবই গুরুত্বপূর্ণ এই সফর এবং খুবই সুফল বয়ে আনছে। বাণিজ্যিক সম্পর্কটা আরও উঠবে। আর এই ধরনের সফরে সাধারণত যেটা কূটনৈতিক সম্পর্ক যেটা আর কি, সেটা বাড়তে বাধ্য। বাংলাদেশ যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে সে চায়নার সাথে একটা সম্পর্ক রাখবে, সে একইভাবে হচ্ছে গিয়ে সে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবে, অর্থাৎ কোনো অ্যালাইনমেন্টের মধ্যে বাংলাদেশ যাবে না। এবং এইটাই খুবই প্র্যাকটিক্যাল কিংবা খুবই প্র্যাগমেটিক একটা ফরেন পলিসি, এবং বাংলাদেশ সে পথেই হাঁটছে। কাজেই জিওপলিটিক্যাল যে লোকেশন বাংলাদেশ, এটা যেমন একটা মানে আমাদের জন্য ব্লেসিংস, আমাদের জন্য একটা প্রিভিলেজ, ঠিক তেমনি এটা আমাদের জন্য একসময় যেন জেনোফোবিয়া না হয়, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অপরদিকে মালয়েশিয়ায় মানব সম্পদ পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুখবর না থাকলেও এই সফরে মালয়েশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নকে ইতিবাচক বলছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমাদের এখনকার যে অর্থনৈতিক অবস্থা, তার থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের যে বন্ধুদের সহযোগিতা প্রয়োজন, মালয়েশিয়ার যেসব জায়গাগুলোতে বিশেষ দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা আমাদের উন্নয়নের জন্য কাজে লাগাবার জন্য একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। তো এইটাকে আমি ইতিবাচকভাবে দেখছি যে আমরা অর্থনীতিটাকে বহুমুখী করার যে চেষ্টা করছি, উন্নয়নের জন্য চেষ্টা করছি, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে আমরা কাজ করতে পারলে এখানে একটা ইতিবাচক লাভ আমাদের হবে। ভূ রাজনৈতিক অবস্থানের কারণে ভারত, চায়না ও আমেরিকার কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ, যে কারণে কোনো নির্দিষ্ট বলয়ে না ঢুকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় 14 তলা একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে লাগা এই আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন 2 জন। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনে ভাড়া দেয়া হয় অফিস। শুক্রবার মধ্যরাতে রাজধানীর কাটাবনে আল বারাকা টাওয়ারের 14 তলা ভবনে 12 তলায় হঠাৎ আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় 12টি ফ্ল্যাটে আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেন ফায়ার সার্ভিসে। ফ্ল্যাটটিতে 2 জন আটকা পড়ে। 12:30 থেকে 12টার মধ্যে আগুন লেগেছে। এটা উপরের দিকে আগুন লেগেছে, মানে এটা হচ্ছে আমাদের বাসার
10 থেকে 13 তলার মধ্যে আগুনটা লেগেছে মেনলি। 4-5টা লাথি মারার পরে দরজা ভাঙছে, কিন্তু দরজা ভাঙার সঙ্গে সঙ্গে আগুনটা আমাদের বুকে চলে আসছে। আগুন নেভানোর জন্য এগুলো নিছি, কিন্তু এই পাশে কোনো নেভানোর কোনো যন্ত্রই ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পলাশী ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে আরও 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আবাসিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ছিল বলে জানান তিনি। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে সহায়তায় যোগ দেয় নিউ মার্কেট থানা পুলিশ। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যে 2জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2জনকে মারা গেছে। আবাসিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা। ইটালির রাজধানী রোমে ছুরিকাঘাতে একই পরিবারের 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে 5 বছর বয়সী এক কন্যা শিশু এবং তার বাবা মা। ইটালির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের ভিয়া মন্তেলিও সড়কের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। অজ্ঞাত এক ব্যক্তি অস্ত্র হাতে পরিবারটির ওপর হামলা চালায়। নিহতদের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। দীর্ঘদিন ধরে সপরিবারে ইটালিতে বসবাস করছিলেন তারা। এদিকে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি স্থানীয় প্রশাসন। এ ঘটনায় তদন্তে নেমেছে ইটালি পুলিশ। দীর্ঘ 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। নিয়ম অনুযায়ী 3 মাস পর পর খোলার কথা থাকলেও এবার খোলা হয়েছে প্রায় 6 মাস পর। আর সিন্দুক খুলতেই বেরিয়ে এসেছে 43 বস্তা ভর্তি টাকা। সঙ্গে মিলেছে স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রা। দিনভর চলছে দান গণনার কাজ। এবারের দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস আর মানতের এক অনন্য ঠিকানা। সেই বিশ্বাস থেকেই প্রতিদিন হাজারো মানুষ নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রূপা ও মূল্যবান সামগ্রী দান করেন এই মসজিদে। শনিবার সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খোলা হয় মসজিদের 10টি দান সিন্দুক ও 3টি ট্রাঙ্ক। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুকগুলো খুলে বের করা হয় বিপুল পরিমাণ দান। পরে সেগুলো বস্তায় ভরে মসজিদের 2য় তলায় নিয়ে শুরু হয় গণনা। নিয়ম অনুযায়ী প্রতি 3 মাস পর পর দান সিন্দুক খোলার কথা থাকলেও এবার প্রায় 6 মাস পর খোলা হয়। ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে মানুষের কৌতূহল। আর সিন্দুক খুলতেই বেরিয়ে আসে 43 বস্তা ভর্তি টাকা। পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ, রূপা এবং সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রা। আশা করা যায় আগের সবকিছু ছাড়িয়ে যাবে এবং আগের সব রেকর্ড ভেঙে যাবে। তাই আশা হয় এমনিতে 250-র মতো, কিন্তু এই বছর আমরা জামিয়ার প্রায় 3 থেকে 4 শতাধিক ছাত্রের মতো এখানে আসছি। এবার আশা করি ইনশাল্লাহ 20 কোটি টাকার মতো হবে। প্রতিবারই আসতে পারি, যেন ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার নামে একটা মান্নাত দেওয়া ছিল, খাসি। আজকে আল্লাহ আমার তৌফিক দান করছে, সেই কারণে আমি দিয়ে গেলাম। আমার মানত পূরণ হয়েছে, আমি যেটা মানত করছি এটা আমার পূরণ হয়েছে, তাই আমি দিতে আসছি। যে মসজিদটা হয়েছে, আল্লাহ দোয়া করে আল্লাহ আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। সকাল 9টা থেকে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে গণনা শুরু হয়। 6 শতাধিক ব্যক্তি এই কাজে অংশ নেন। দিনভর চলা গণনা শেষে জানা যাবে এবারের মোট দানের পরিমাণ। মসজিদ কমিটির কিন্তু অনেক সদস্য, পাশাপাশি মাদ্রাসা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক, তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা 53.77% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। পাগলা মসজিদের দান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন, এতিম, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। এর আগে 3 মাস 27 দিন পর দান সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল 35 বস্তা টাকা। তখন গণনা শেষে দানের পরিমাণ ছিল 11,48,48,538 টাকা। এবার 6 মাস পর 43 বস্তা টাকা পাওয়ায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ওয়ান ন্যাশনাল ডেস্ক। হামির উপসর্গে সবশেষ একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর প্রত্যেকের বয়স 8 মাসের মধ্যে। এ নিয়ে হাসপাতালটিতে হামির উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58। সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত 4 শিশুর মধ্যে 2 শিশু ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার বাসিন্দা। অপর 2 শিশুর একজন নেত্রকোনার কলমাকান্দা, অপর শিশু সুনামগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। গত 17 মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট 2378 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2226 শিশু। গত একদিনে হামির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 16 শিশু। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9 শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 94 শিশু। প্রতিটি শিশুকে তার চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। সকালে করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। এ সময় তিনি জানান, বর্তমান সরকার তার বাজেটে ও নীতি প্রণয়নে এদেশের প্রতিটি মানুষকে সম অধিকার ও সেবা দেবে। সব জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা চালুর কথাও জানান তিনি। এছাড়া তিনি জানান, মেট্রো রেল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার। আমাদের সরকার শুধু চিকিৎসাতেই থেমে থাকবে না। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। মেট্রো রেলে কিন্তু প্রতিবন্ধী মানুষের চলাফেরার জন্য 50% ছাড় দেওয়া হবে তাদের টিকিটে। এই সরকার তার বাজেটে, তার কর্মসূচিতে, তার নীতি প্রণয়নে এবং তার ব্যবস্থাপনায় এদেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষকে অন্য সকল নাগরিকের সম অধিকার দিয়ে তার সমস্ত সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য কাজ করছে। ওয়ান বুলেটিনে নিচ্ছে আরেকটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের অভিযোগের 6 মাসেও শেষ হয়নি তদন্ত। ক্ষোভ সংবাদকর্মীদের, বিচার পাওয়া নিয়ে শঙ্কা। আমিও তো চা বানাইনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আবারও স্বাগত ওয়ান বুলেটিনে। গত 23 এপ্রিল ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটিকে 3 কার্যদিবস নির্ধারণ করে দিলেও 2 মাসেও শেষ হয়নি তদন্ত কার্যক্রম। তদন্তের ধীর গতির ফলে বিচার নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা। প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতার নামে ফেসবুকে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেটিকে কেন্দ্র করে গত 23 এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা করা হয়। হামলার ছবিতে দেখা যায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হয়েছে। এ ঘটনায় অন্তত 10 জন সাংবাদিক আহত হন, যার প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচারের দাবিতে লিখিত অভিযোগ করে সাংবাদিক সমিতি। সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে 6 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার 2 মাস পেরিয়ে গেলেও সেই তদন্ত আলোর মুখ দেখেনি। তদন্ত কমিটির আহ্বায়ক বলছেন, বিশ্ববিদ্যালয় ছুটিসহ বিভিন্ন কারণে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। শেষে কয়েকজনের ইন্টারভিউ রয়ে গেছে, আমরা আসলে নিতে পারি নাই। এর আগে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, যে লম্বা গ্রীষ্মকালীন ছুটি, ঈদের ছুটি। আমরা চেষ্টা করছি এবং আমরা এই সবার ইন্টারভিউ নিয়ে শেষ হলে এরপর বেশি সময় নেব না, আমরা একটা রিপোর্ট জমা দেব। বিচারের পরিবর্তে উল্টো সাংবাদিকদের এই সংগঠনটিকেই শিবির ট্যাগ দিয়ে অকার্যকর করার চেষ্টা করছে ছাত্রদল নেতারা, এমন অভিযোগ সমিতির এই নেতার। যদি এটাকে শিবির সমিতি বানাতে পারে বা প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে যেটা হবে, তাদের অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন আমরা কলম ধরবো তখন তারা এটাকে উড়িয়ে দেবে। আমাদের
আমাদের যে নিউজ, সেই নিউজের গ্রহণযোগ্যতা অনেক বেশি হারাবে আর কি। এখনো তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় নাই। তো এখানে সুস্পষ্টভাবে আমরা বুঝতেছি যে তারা ইচ্ছাকৃতভাবে এটাকে ডিলে করতেছে। এই ঘটনার তদন্তে ছাত্রদলও 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হলেও সেটিও আলোর মুখ দেখেনি। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা। কুমিল্লা শহরে সক্রিয় অর্ধশতাধিক কিশোর গ্যাং। তাদের বেপরোয়া কর্মকাণ্ডে চরম আতঙ্কে নগরবাসী। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, দফায় দফায় সংঘর্ষ, আধিপত্য বিস্তারের লড়াইয়ে অস্থির পুরো শহর। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ও প্রভাবশালীদের আশ্রয়ে এসব গ্যাং দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। শিক্ষা ও সাংস্কৃতিক নগরী হিসেবে পরিচিত কুমিল্লা, তবে সময়ের সঙ্গে বদলেছে নগরীর চিত্র। কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত সাধারণ মানুষ। আধিপত্য বিস্তার করতে ফিল্মি কায়দায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। চাঁদাবাজি, মাদক কারবার, যৌন হয়রানি ও সংঘবদ্ধ সহিংসতার মতো নানা অপরাধে জড়িত তারা। শহরে বার্থ ফর ফ্লাইং, রকস্টার, চেইন ইন, রতন গ্যাং, CR7, ব্ল্যাক ড্রাগন, এক্সরে, ইগল গ্যাং সহ 50টির বেশি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। সামাজিক মাধ্যমে গ্রুপ ও পেজ খুলে নিজেদের শক্তিমত্তা জানান দেন এসব গোষ্ঠী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে এসব গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। বাড়ছে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা। তাদের অস্ত্রের ঝনঝনানি পুরো নগর জুড়ে মনে হয় যে এটা কিশোর গ্যাংয়ের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ভাই বোনরা যে নিরাপদভাবে যে স্কুল কলেজে যাতায়াত করতে পারতেছে না। এটা তাদের ইচ্ছা মতোই করতেছে। তাদেরকে কেউ ডাক দিতে গেলেই তারা দাও শুনে নিয়ে দৌড়ায়। এটা তো খারাপ না? সরকারের কাছে অকুল আবেদন যে কিশোর গ্যাং নির্মূল করা হোক। রাজনৈতিক পরিচয় কিছু লোক এরকম বিভিন্ন সময়ে আমাদের তরুণ যুবকদের এবং কিশোরদের ব্যবহার করে। এই ব্যবহারের জায়গাটিকে শুধু রাজনৈতিকভাবে দেখা উচিত নয়, বরং যারা ব্যবহার করে কিংবা যারা ব্যবহৃত হয় উভয়টাই আমাদের সামাজিক অপরাধ হিসেবে বিবেচনা হওয়া উচিত। নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন রাজনৈতিক দল কিশোর গ্যাং তৈরি করে তাদের অপব্যবহার করছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশ্যই তাদের একটা রাজনৈতিক শেল্টার আছে। আমি লোক লাগাইছি যে কারা এদেরকে শেল্টার দেয়। যাদের নাম আমরা পাবো আপনাদের কাছে এই নামগুলো দিব, প্রশাসনের কাছেও দিব। আমরা আমাদের থেকে যেটা সহযোগিতা করার আমরা করবো ইনশাল্লাহ। পুলিশ বলছে কিশোর গ্যাং দমনে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান পরিচালনা করছেন তারা। পুলিশকে দিয়েই বোধ হয়, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, কিশোর গ্যাং সমস্যা নির্মূল করা হয়তো সম্ভব নয়। সকলেরই এই দায়িত্ব সমানভাবে পালন করতে হবে, বাবা মাকেও সচেতন হতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে শিশু কিশোরদের বয়সের বিষয়টি বিবেচনার কথা বলছেন আইনজীবীরা। শিশুর সংজ্ঞাটাকে যদি সংশোধন করে 16 অথবা কাছাকাছি করে নিয়ে আসা যায়, তাহলে হয়তো আইনের কঠোর প্রয়োগটি সেখানে কঠোরভাবে প্রয়োগ করা যাবে। কারণ যাদের বয়স 18-এর নিচে, তাদের যত বড় অপরাধী করুক তাদের সর্বোচ্চ সাজা হচ্ছে 10 বছর। বিশেষজ্ঞদের মতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই কিশোর গ্যাং সংস্কৃতি রোধ করা সম্ভব। ওয়ান ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। খুন, ছিনতাই, হামলা, সংঘর্ষ, নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও থামানো যাচ্ছে না তাদের। আবার পুলিশের হাতে ধরা পড়লেও বয়স কম হওয়ায় তারা দ্রুত জামিন পেয়ে যায়, বের হয়ে আবারও জড়ায় অপরাধে। শীতলক্ষাপাড়ের শিল্পনগরী নারায়ণগঞ্জ। একসময় সংস্কৃতি আর খেলাধুলা চর্চায় মুখর থাকা এই শহরে এখন আতঙ্কের নাম কিশোর গ্যাং। পুলিশের তথ্য অনুযায়ী গত 1.5 বছরে কিশোর গ্যাং সংশ্লিষ্ট অর্ধশতাধিক মামলায় আসামি করা হয়েছে প্রায় 3 থেকে 4 শতাধিক ব্যক্তিকে। শুধু গত 1 বছরেই এসব গ্যাংয়ের হাতে খুন হয়েছেন অন্তত 12 জন। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিশোর গ্যাংয়ের এসব সদস্য দ্রুতই জামিন পেয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। পলিটিক্যাল ছত্রছায়া ছাড়া তারা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করতে পারছে না। র্যাবকে মারধর করে, পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এতে বোঝা যায় নারায়ণগঞ্জের প্রশাসনিক দুর্বলতা অত্যন্ত নিম্নমুখী। শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম করলে চলবে না, আইন শৃঙ্খলাকে শক্তভাবে ধরতে হবে। বয়স কম হওয়ায় অনেক আসামি সহজেই জামিন পেয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সাক্ষীদের ভয়ভীতি দেখানোয় বিচার প্রক্রিয়াও দীর্ঘ হয়।
কারাগার থেকে বেরিয়েই কেউ কেউ আবার জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। কিশোর গ্যাং বন্ধ করার জন্য আমাদের কিন্তু ডিবি টিম কাজ করছে, থানা পুলিশ, ইভেন আমাদের কিন্তু রাতে বিভিন্ন সময় ফজরের সময় আমাদের টিম অভিযান চালাচ্ছে, রাত্রে চেকপোস্ট করছে, বিভিন্ন আমাদের কিন্তু কাজ চলছে কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এটা নারায়ণগঞ্জের জন্য আমরা মনে করি যে এটা একটা আমাদের একটা চ্যালেঞ্জ। পুলিশ বাহিনী যে কাজটা করছে এটা সরকারের সেন্ট্রাল নির্দেশনার আলোকে মহল্লা ভিত্তিক কিছু প্রতিরোধ কমিটির মতো কমিটি তারা তৈরি করছে। এটারই অন্যতম কাজ হচ্ছে কি আমাদের পারিবারিক যে শিক্ষা এবং এই কিশোর যারা আছে, যারা এই মানে ধরেন যে এখন বিভিন্ন পথে যারা পরিচালিত হচ্ছে অপরাধের পথে, তাদেরকে পারিবারিক এবং সামাজিকভাবে তাদেরকে লাইনে আনা, তার সাথে আমরা আইনের প্রয়োগ দুটো একসাথে আসলে করতে চাই। বিশেষজ্ঞদের মতে শুধু আইন প্রয়োগ করে নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহে হাত বাড়ালেই মিলছে অবৈধ অস্ত্র ও মাদক। সরাসরি কিংবা অনলাইন দুই পথেই চলছে কেনাবেচা। সেই সাথে কিশোর গ্যাংয়ের তৎপরতায় বাড়ছে অপরাধীর সংখ্যা, যদিও প্রশাসনের দাবি অপরাধ নিয়ন্ত্রণে তারা সক্রিয়। সম্প্রতি ময়মনসিংহ নগরীতে গোপনে আনা হয়েছে বেশ কয়েকটি বিদেশি পিস্তল। অভিযোগ রয়েছে সীমান্ত পথে এসব অস্ত্র এনে বিভিন্ন চক্র অনলাইনে বিক্রি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবকের দাবি, নামমাত্র মূল্যে এসব অস্ত্র পাওয়া যাচ্ছে, আর সেগুলো পৌঁছে যাচ্ছে কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধী চক্রের হাতে। দালালরা সংগ্রহ করে নিয়ে আসে সিন্ডিকেটের মাধ্যমে আমাদের বর্ডার অঞ্চল দিয়া, ঠিক আছে, কিশোর গ্যাংয়ের হাতে ছড়িয়ে পড়ছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতেছে। শুধু অস্ত্র নয়, একইভাবে সহজলভ্য হয়ে উঠেছে মাদকও। নগরের পলাশপুর এলাকায় দিনের আলোতেই প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। অল্প টাকায় কেনা মাদক প্রকাশ্যে সেবন করছেন অনেকে। দীর্ঘদিন প্যাথেডিন সহ বিভিন্ন মাদক গ্রহণে শারীরিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হলেও নেশার বৃত্ত থেকে বের হতে পারছেন না তারা। প্রথম গাঁজা খাইছি, পরে সিরাপ খাইতাম, সিরাপের পরে হিরেন। স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্র নদের পাড়ে বস্তি জিলা স্কুলের হোস্টেলের পরিত্যক্ত ভবন, কৃষ্ণপুর, আকুয়া ও পলাশপুর এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। প্রশাসনের চোখের সামনেই মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। ফলে কিশোর গ্যাংয়ের বিস্তার এবং অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখানে দেখা যাচ্ছে ডাইলের বোতল আছে, এই যে আপনার হিরোইন খাইতেছে, যে মুক্কা আছে, এই যে গাজার উপর কুচি পাওয়া যায়, এটা পরিবেশটা আর কি অনেকটা নষ্ট হয়ে গেছে। ভালো ভালো ছেলেরা পড়াশোনা ছেলেরা নষ্ট হয়ে যেতেছে, ঠিক আছে। বাবা মা মনে করতেছে যে ছেলে রাত জায়গা পড়তেছে, আসলে ইয়াবা খায় ঢুকছে ঘরে, ঠিক আছে, সারা রাত সে তার মতো বিনোদন করতেছে। কিশোর গ্যাং এর দৌরাত্ম্য বাড়ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, মাদকের দৌরাত্ম্য বাড়ছে, বিশেষ করে সন্ত্রাসী, রাহাজানি, চুরি, ছিনতাই ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। একটি বিভাগীয় শহরের জন্য খুবই উদ্বেগের বিষয়, বিশেষ করে অভিভাবকদের জন্য। ভালো ছেলেটিও খারাপ হয়ে যাচ্ছে। মাদক, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা বলছে পুলিশ। স্থানীয় সংসদ সদস্যের মতে, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সীমান্ত পথে অস্ত্র আনার চেষ্টা করছে। কিশোর গ্যাং বলতে যাদেরকে বোঝানো হচ্ছে এই এজ গ্রুপ, যেটা তারা যেন এই অস্ত্র বা মাদকের সংস্পর্শে এসে তারা যেন মানে বড় কোনো রকমের রাষ্ট্রের কনসার্ন না হয়, সেই বিষয়ে আমরা স্কুল কলেজে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, গার্জেনদের সাথে আমাদের যোগাযোগ আছে। ওপার থেকে মারাত্মক অস্ত্র আসছে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য পরাজিত করছে কুষ্টি ফ্যাসিস্টের লোকজন আসছে। সেই ফাঁকে যারা দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী বা দেশের ছাত্রী বিনষ্ট করার জন্য ভাড়া কাটে, তারাও সেই সুযোগ দিচ্ছে। গত এক বছরে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক কোটি টাকার মাদক উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র জব্দ করেছে। অস্ত্র, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে আরও কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলে বাড়ছে চুরি, ছিনতাই, মারামারি থেকে শুরু করে নানা অপরাধ, যার পেছনে আছে কিশোর গ্যাং। স্থানীয়রা বলছেন, কিশোরদের সুস্থ বিকাশের ক্ষেত্র সংকুচিত হওয়া আর সুস্থ বিনোদনের অভাবে তারা নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছে। চুরি, ছিনতাই, মারামারি, দখলবাজি, টাঙ্গাইলে বাড়ছে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা। কিশোর গ্যাংয়ের বিস্তার এখন শুধু আইন শৃঙ্খলার নয়, সামাজিক উদ্বেগেরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনী কিশোর গ্যাং বিস্তার রোধে কাজ করে যাচ্ছে। কিছু উঠতি বয়সী ছেলেরা তারা কিছু কিছু এলাকাতে কিশোর যেটাকে আমরা কিশোর গ্যাং বলতেছি, তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এইটার জন্য আমরা নিয়মিত অভিযান করতেছি। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সহ থানা পুলিশ, এটা আমরা নিয়মিত কাজ, এটা আসলে মানে রুটিন কাজ, স্পেশাল কোনো ইস্যু না। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ কমে যাওয়াকেও দায়ী করছেন অনেকে। বন্ধুদের প্রভাব, বেকারত্ব, সামাজিক অবহেলা এবং সামাজিক মাধ্যমে গ্যাং সংস্কৃতির প্রচারও কিশোরদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের জেনারেশনের যারা ছেলে মেয়ে তারা এখন বিপথে চলে যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে। বিনোদনমূলক যদি কোনো ব্যবস্থা থাকতো টাঙ্গাইলে আমাদের জন্য খুবই উপকার হতো জিনিসটা। লেখাপড়ার পাশাপাশি আমাদের কোনো পার্ট টাইম জব করার বা এক্সট্রা কারিকুলাম করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটা কাউন্সিলিং গ্রুপ করা হোক, যেমন হতে পারে চাইল্ড লিড অর্গানাইজেশন মানে সিএলও বা এনসিটিএফ। এই গ্রুপে যারা থাকবে তারাও যেন শিক্ষার্থীদেরকে এর খারাপ দিকগুলো সম্পর্কে আলোচনা করতে পারে। স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইল জেলা শহরে কিশোর তরুণদের জন্য সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে যাওয়া কিশোর গ্যাং বিস্তারের অন্যতম কারণ। আমরা একটা সময় ব্যাডমিন্টন খেলতাম এই জিমনেশিয়ামের ভিতরে, তো দীর্ঘদিন ধরে এটা একটা যে কোনো একটা প্রতিষ্ঠান এখানে অবস্থান করছে। এই জিমনেশিয়াম আমাদের টাঙ্গাইলের একটি ঐতিহ্য। আমাদের যারা টাঙ্গাইলের এই নগরের যারা আছেন, শহরের বয়স্ক থেকে আরম্ভ করে শিশু বাচ্চা পর্যন্ত যাতে এই জিমনেশিয়ামে এসে খেলাধুলা করতে পারে, সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নেব। বিশেষজ্ঞরা বলছেন, কৈশোরের আবেগ নিয়ন্ত্রণ ও কঠিন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা পুরোপুরি বিকশিত না হওয়ায় অনেকে সহজেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো, কো কারিকুলার অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি, এই জিনিসগুলোর জন্য পর্যাপ্ত সাপোর্ট সমাজ বা রাষ্ট্র দিচ্ছে না। কোথাও কারোর উপরে কারো নিয়ন্ত্রণ নাই, যার ফলে নানান ধরনের সামাজিক এই ব্যাধিগুলো সৃষ্টি হচ্ছে। আকাশ সংস্কৃতি এবং ইন্টারনেটের বিস্তারের ফলে আমরা দেখতে পাই যে শিশু কিশোররা অনেক ধরনের কালচারের সাথে পরিচিত হচ্ছে, যেটা ঠিক আমাদের ভেতরকার ইন্ডিজেনাস কালচার না। তো এগুলোর আসলে সামগ্রিক একটা প্রভাব আছে বাচ্চাদের মধ্যে, যার ফলে তারা অনেকাংশেই তাদের যারা সিনিয়র আছেন তাদের কথা শুনছে না, মা বাবার কথা শুনছে না, অথবা অনেক সময় শিক্ষকরাও তাদের উপর সেই নিয়ন্ত্রণটা আরোপ করতে ব্যর্থ হচ্ছে। এরই একটি আউটকাম হিসেবে আমরা দেখছি এই কিশোর গ্যাংয়ে অন্তর্ভুক্তি সেটি। টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের বিস্তার শুধু নিরাপত্তার জন্য নয়, আগামী প্রজন্মের সুস্থ মানসিক বিকাশের জন্য বড় হুমকি। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল। মুন্সিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। মারামারি, ছিনতাই, মাদক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আধিপত্য বিস্তার সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। বিশেষ করে শহর উপজেলা পর্যায়ে কিশোরদের বেপরোয়া কর্মকাণ্ডে উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। কিশোর গ্যাং এখন সমাজের জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। ছোট ছোট গ্রুপ গড়ে তুলে এলাকায় আধিপত্য বিস্তার, হামলা, ছিনতাই, মাদক সেবন ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে এক শ্রেণীর বখাটে কিশোররা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্কুল কলেজ পড়ুয়া কিছু কিশোর নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শাসনটা উঠে যাওয়ার কারণে আজকের কিশোর গ্যাংয়ের এই অবস্থা, পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছেলে মেয়েও তাদের গার্জিয়ানের কথা শোনে না। এই অবস্থায় আমাদের সমাজে যদি এখানে কোনো সামাজিকভাবে এটা প্রতিহত না করে, তা আমাদের সমাজ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। অভিভাবকরা বলছেন, মোবাইল আসক্তি, সামাজিক অবক্ষয়, পারিবারিক অবহেলা এবং অপরাধ চক্রের প্রভাবে কিশোররা বিপথে যাচ্ছে। অন্যদিকে সচেতন মহল মনে করছে, এখনই কঠোর নজরদারি ও সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জনসচেতনতা তৈরি করা দরকার, এটা নেতিবাচক দিকগুলো মানুষের মাঝে তৈরি করা দরকার। প্রত্যেকটা গার্ডিয়ান যাতে সচেতন হয়ে তার ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। খারাপ কোনো আড্ডাতে না যায়, রাত্রে ওরা যাতে
বেশি সময় না ঘুরে আমরা যেন ওদেরকে সবসময় মনিটরিং এর মধ্যে রাখতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের সঠিক দিক নির্দেশনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে এই সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। তাদের মধ্যে যে পারিবারিক যে শিক্ষা আগে আমরা যেভাবে দিতে পারতাম, এখন সেই জায়গা থেকে আমরা আসলে সরে আসছি। এখানে আমাদের পরিবারের দায় যেমন কিছুটা আছে, আমাদের বর্তমান সমাজেরও কিছু দায় আছে। পিতামাতা যারা আছেন তাদের উচিত যে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, এবং তারা তাদের হাতে আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, সেই স্মার্টফোনের যথাযথ ইউজ করছে কি করছে না সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কিশোর গ্যাং দমনে অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে। সবকিছু তো আইন দিয়ে আমাদের আইন প্রয়োগটা হচ্ছে শেষ ধাপ, কিন্তু তার আগে যে কিছু সফট অ্যাপ্রোচ থাকে, পরিবার কেন্দ্রিক কিছু অনুশাসন, ধর্মীয় অনুশাসনের বিষয় থাকে, সমাজে কিছু অনুশাসন, সবাই মিলেই এগিয়ে আসতে হবে। সবাই মিলে এগিয়ে এসে এই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আলুর রাজধানী জয়পুরহাটে এবার আবাদ হয়েছে 10 লাখ টনের বেশি আলু, কিন্তু বাজারে নিয়ে ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। লাভের আশায় হিমাগারে আলু তুলেছেন কৃষক ও ব্যবসায়ীরা, কিন্তু সেখানেও বিদ্যুৎ ও পরিচালন ব্যয় বাড়ার অজুহাতে বাড়ানো হয়েছে হিমাগার ভাড়া। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। জয়পুরহাট জেলার আয়তন 965 বর্গ কিলোমিটার, আর এবছর সেখানে আলু চাষ হয়েছে প্রায় 430 বর্গ কিলোমিটার এলাকায়। দেশের মোট চাহিদার 22 ভাগ আলুই আসে জয়পুরহাট থেকে, আর উৎপাদন থেকে হিমাগারে সংরক্ষণ সহ প্রতি বস্তা আলুতে খরচ হয়েছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। হিমাগারে আলু বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। এতে প্রতি বস্তা আলুতে 200 থেকে 300 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। জেলায় 22টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে 2,37,000 মেট্রিক টন আলু। বর্তমানে মজুত করা আলুতে প্রায় 75 কোটি টাকা লোকসানের আশঙ্কা ব্যবসায়ী ও হিমাগার কর্তৃপক্ষের। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, একদিকে লোকসান, অন্যদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাড়তি ভাড়া। তবে অভিযোগ অস্বীকার করেছেন হিমাগার মালিকরা। বলছেন, তেল, গ্যাস, বিদ্যুৎ এবং শ্রমিকের মজুরি কয়েক গুণ বাড়লেও ভাড়া বাড়ানো হয়নি। আর হিমাগার ভাড়া নিয়ে মালিক ব্যবসায়ীদের এই দোষারোপের খেলায় স্থবির হয়ে পড়েছে এ জেলার আলুর অর্থনীতি। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, আলুর বহুমুখী ব্যবহার ও বিদেশে রপ্তানি ব্যবস্থা না হলে এই লোকসানে মুখ থুবড়ে পড়বেন তারা। আলু গাড়ার আগে সার খরচ বেশি ছিল, বীজ খরচ বেশি ছিল, চাষাবাদ খরচ বেশি ছিল। তারপরে আলু উঠানোর পর আলুর দাম নেই কম বলে আলু ঢুকা নিয়ে এখন তারা ভাড়া বেশি করে কাটতেছে। বিদ্যুৎ বিল, শ্রমিক মজুরি ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির কারণে ভাড়ার সমন্বয় করা ছাড়া তাদেরও বিকল্প ছিল না। তাদের দাবি, ব্যয় বৃদ্ধির চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। বিদ্যুৎ বিল বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, কোনো জিনিসের দাম থেমে নেই, যার জন্য আমাদেরও বাধ্য হওয়া লাগছে যে কিছু একটু বাড়ায়। কোল্ড স্টোরেজের ব্যবসা ধরে রাখতে গেলে ভাড়া বাড়ানো উচিত, কারণ বিদ্যুৎ বিল এবং আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে। কৃষকের সংরক্ষণ খরচ কমাতে হিমাগার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ঠিক করা হবে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন কৃষি বিপণনের এই কর্মকর্তা। আলু সংরক্ষণ ভাড়া পুনর্বিবেচনা সংক্রান্ত এবং কৃষকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আমরা প্রতিবেদন আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি। আমরা আশা করছি যে সরকার কৃষকের স্বার্থ সংরক্ষণের দিকে লক্ষ্য রেখেই এই ভাড়াটি পুনর্বিবেচনার একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন। বিদেশে আলু রপ্তানির পাশাপাশি এর বহুমুখী ব্যবহারে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। চুক্তি উপেক্ষা করে ইরানে আমেরিকা পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ বন্ধে লেবানন ও ইসরায়েলের চুক্তি, হিজবুল্লাহর প্রত্যাখ্যান।